এই জি যে বিষয়টি এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে, রংপুরের স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্য নিহত হলেন। সেটিকে কেন্দ্র করে পুলিশ যেই বক্তব্য দিচ্ছে এবং যাদেরকে আটক করা হয়েছে, মুগ্ধ এবং সিদ্ধার্থ নামক 2 আহ যুবক বা কিশোরকে, অনেকে বলছেন যে এটি জজ মিয়া নাটক, আসল ঘটনা লুকানো হচ্ছে। আসলে কি হচ্ছে এটি নিয়ে, যেহেতু যেহেতু সারা দেশে এটি নাড়া দিয়েছে? জি, দেখুন, দেয়ার টু থিংস। নাম্বার ওয়ান হচ্ছে যে পুলিশ যে কথাগুলি বলছে তারা ন্যাচুরালি হয়তো কোনো বেসিসেই বলছে, এবং যাদেরকে অ্যারেস্ট করেছে তারা তো একই সমুদায়ের লোক। সো জিনিসটা স্পষ্ট হবে যখন পিআইবি ইনভেস্টিগেশন শুরু করবে, বিকজ থানার পুলিশ তো ইনভেস্টিগেশন করবে না, ওদের দায়িত্ব না। ওরা এফআইআর পর্যন্ত থাকবে, তারপর এটা দিয়ে দেবে পিআইবি কে। তো পিআইবি থরলি ইনভেস্টিগেট করবে, তখন বোঝা যাবে যে এইটা কি জজ মিয়া টাইপ নাটক কিনা। যখন তারা ইনভেস্টিগেট করবে তখন ব্যাকড্রপে যখন আমরা এই জিনিসগুলি দেখব যে পুলিশ কি বলেছে। তো আমার মনে হয় এইটা এইটা তো যাই হোক, হোয়াট এভার, যার যাওয়ার, দ্য চক্রবর্তী ফ্যামিলি হ্যাজ গন। এখন যেটা হচ্ছে সেটা হলো এটা কেন হলো। দিস স্পিক্স ভলিউম যে আপনার ল অ্যান্ড অর্ডার কত খারাপ। আপনার এই সময়ে এত খারাপ ল অ্যান্ড অর্ডার তো ছিল না। সো এই ল অ্যান্ড অর্ডারে আপনি কিভাবে একদিকে দেখেন সরকারের ল অ্যান্ড অর্ডারের অবস্থা জানেন। আমরা সবাই দেখেছি যে কিভাবে জঙ্গিরা ইমেল দিয়েছে 6টা 7টা দূতাবাসকে। আমরা দেখছি, একদিকে দেখছি যে আপনার সিকিউরিটি কাউন্সিল বলছে যে বাংলাদেশে মধ্যে একটা ওদের রিপোর্ট বলছে, উইচ ইজ খুবই খারাপ জিনিস, জঙ্গিবাদের কথা বলছে তারা। সো এই জিনিসটা আছে, এটা কে বলছে? সিকিউরিটি কাউন্সিল বলছে। তারপরে এখানে অনেকেই বলছে যে হুজি আছে, আরো অনেক, আল কায়দা আছে, সব এখন এখানে খুব অ্যাক্টিভ। বাট দিস গভর্নমেন্ট ইজ নট ডুইং এনিথিং টু কন্টেন দিস মেনেস। ইটস আ মেনেস যেটা আমাদের দেশটাকে ধ্বংস করে দেবে। এখন আপনি দেখেন, একদিকে আপনার আনএমপ্লয়মেন্ট দেশে বেড়ে চলেছে, ফ্যাক্টরিজ আর ক্লোজিং, মিল কারখানা আর ক্লোজিং। আমি দেখলাম ইসের পার্টেক্সের বললো যে আমি আমার পার্টেক্সের যে চেয়ারম্যান, সে বলল যে আমি আমার ইয়ে বোর্ডের যে কারখানা আছে এটা বন্ধ করে দিয়েছে। আমার 5টা স্পিনিং মিলস আছে, এই 5টা স্পিনিং মিলস আমি বন্ধ করে দিচ্ছি। সো এই যে বন্ধ হচ্ছে, এইগুলির তো লোকজন কোথায় যাবে? সো আপনার এই সময় আপনি যদি মনে করেন যে আপনি এটা ম্যানেজ করতে পারবেন না, আর শুধু আপনি ম্যানেজ করবেন, ইফ দ্য প্রাইম মিনিস্টার ইজ দেয়ার ওনলি টু ম্যানেজ হিমসেলফ, অর্থাৎ হিমসেলফ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে তার পাবলিক ইমেজ, সে একটা পিআর ক্যাম্পেইনে যদি নেমেছে ফর হিমসেলফ, দেশের তো পিআর আপনি করছেন না। দেশ ইজ গোয়িং নোওয়ে। আপনি বলবেন 6 মাস, আপনি এই চক্রবর্তী ফ্যামিলি মারা গেল কেন, কিভাবে মারা গেছে, আপনার পুলিশ কোথায়? আপনি তো ডিমোটিভেট করে রেখেছেন পুলিশকে। শেখ হাসিনার সময় পুলিশ আপনার এই অবস্থা তো ছিল না। আই মিন এভরিথিং ওয়াজ কন্ট্রোলড, একটা ল অ্যান্ড অর্ডার ছিল। আমি ট্রাফিকের কথা বলি, আপনি তো একটা সাংঘাতিক শিক্ষিত লোককে যে আপনার পার্লামেন্টে দাঁড়ায় সব সময় সে প্রত্যেক মিনিস্ট্রির উত্তর দেয়, খালি তারটা না, যে কোনো মিনিস্ট্রি, হি ইজ মাস্টার অফ অল। ঠিক আছে? সো আপনি এই এই লোকটাকে, সে তো, ওকে তো খুব গুরুত্বপূর্ণ, আপনার কাছে তো এমনি লোক নাই, এই 2-1 জন আছে যারা পড়াশোনা জানে, আর তো কেউ নাই। এই সরকারের ল অ্যান্ড অর্ডার পজিশন ইজ টেরেবল। আপনি এখন পর্যন্ত ব্যাংকস গুলিকে ঠিক করতে পারেন নাই, বিকজ ইউ ডু নট নো যে কাকে কি করবেন। খুসরু সাহেব ইজ নট এ ম্যান হু শুড বি ইন ফাইন্যান্স। ইউ হ্যাভ এ গভর্নর হু ডাজ নট আন্ডারস্ট্যান্ড ফাইন্যান্স। উনি বাইরে মিটিং এ গেলে চুপ করে বসে থাকেন, বিকজ ওনার কথা বলার কিছু নাই, এত টেকনিক্যাল টার্মিনোলজি হয় এখন এইটার মধ্যে, যে হি ইজ নট ইউজ টু দিস টার্মিনোলজি। উনি ব্যবসায়ী মানুষ, ব্যবসা করেন,
ঠিক আছে, আপনি ওনাকে দিয়েছেন, দেখা যাক, আপনি দেখেন কোথায় যান আপনি। এই যে ব্যাংকস গুলির অবস্থা দেখেন, লোকজন প্রত্যেকদিন ব্যাংকে গিয়ে কাঁদতেছে। সেদিন দেখলাম একটা লোক বলছে যে আমার মেয়ের বিয়ে আছে, আমি টাকা তুলতে পারছি না, আমাকে টাকা দিচ্ছে না, আমার জমানো টাকা। আই মিন, এই হলো ব্যাংকের। এন্ড আপনার আপনার প্রোগ্রাম, প্রাইম মিনিস্টারের প্রোগ্রাম গুলি চলছে, পাবলিক ওয়া ওয়া তালি এটা চলছে ওনার। হ্যাঁ, কিন্তু এই যে গ্রেভ প্রবলেম যেটা দেশের আর রাষ্ট্রের, এইটার জন্য উনি কি করছেন? আজকে আপনি ইন্ডিয়ার সাথে যে সম্পর্কটা নষ্ট করলেন, এই নষ্ট করার পিছে আপনার কি উদ্দেশ্যটা কি ছিল? আপনি সেখানে গেলে তো আপনি কথা বলতে পারতেন, আমাদের গঙ্গার পানি চুক্তিটা শেষ হচ্ছে ডিসেম্বরে, এইটার রিভাইভালের। আপনি তিস্তা নিয়ে কথা বলতে পারতেন। আপনি এই যে আপনার বর্ডারে ফেন্সিডিলের, আমার এখানে কিন্তু এখন মাদকের খুব খারাপ অবস্থা। পুরো গ্রাম গঞ্জে মাদক চলছে, একদম গ্রামে গঞ্জে সব চলছে। অনেক জায়গায় ওসি সাহেবরা গিয়ে মিটিং টিটিংও করছেন গ্রামে, আমি যতটুকু খবর পেয়েছি। তো আপনি কোনটায় 6 মাসে তো আমরা দেখতে দেখতে পাচ্ছি সবকিছু। আমি আবার বলি, আপনি যদি দেশকে এগিয়ে নিতে হয়, আপনার দোসরদের সাথে, মানে আওয়ামী দোসর যাদেরকে আপনারা চিহ্নিত করেছেন বা চিহ্নিত করেন, ওদের সাথে কথা না বললে আপনি কোনোদিন আপনার অর্থনীতি ঠিক করতে পারবেন না। যেমনটি আমি বলি, সামিট, আপনি সামিটকে দোসর মনে করে আপনি দূরে ঠেলে রেখেছেন, মনে হচ্ছে যে তারা মেহতর। ওদের সাথে আপনি যদি কথা না বলেন, দে আর দি ওয়ান্স, ওদের পুরো পৃথিবীতে ওদের নেটওয়ার্ক আছে। এলএনজি কিভাবে আসবে, পাওয়ার কিভাবে আপনার এখানে ঠিক হবে, এইগুলি ওনার সাথে বলেন। আপনি 3-4 মাসে অ্যাটলিস্ট আপনার পাওয়ারের সিচুয়েশনটা, এলএনজির সিচুয়েশনটা ভালো হবে। আপনি যেখানে এলএনজি কিনতেছেন এখন $22-24 করে, মার্কেটে রেট তো কম। ইভেন জাপান কোরিয়ান যে ইয়েটা আছে ওইখানেও রেট ইস কম, ওর চেয়ে আপনি $2 বেশি করে আপনি ইউনাইটেড স্টেটস থেকে কিনেছেন। তো না, কিন্তু আপনি, আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী দোসরদের সঙ্গেই কেন কথা বলতে হবে? আওয়ামী দোসর ব্যবসায়ী ছাড়া কি আর কোনো ব্যবসায়ী নাই দেশে? না, আর ওই লেভেলের ব্যবসায়ী নাই তো। আপনার সামিটের লেভেলের ব্যবসায়ী কোথায় আসে? বসুন্ধরার লেভেলের ব্যবসায়ী কোথায় আসে? আপনি আমাকে বলেন। এই এমজিএম তো খুচরা ব্যবসায়ী। দিজ আর পিপল হু ক্যান হেল্প ইউ। আপনি এখন বলেছেন, আপনারা বলেছেন যে আপনারা কিছু উদ্যোক্তা তৈরি করবেন। তো ওই তৈরি যাকে করবেন, যারা তৈরি আছে, ওদের হেল্প না নিলে আপনি, আই টেল ইউ, 2 ইয়ার্সে কিচ্ছু হবে না। 2 ইয়ার্সে আরো নিচে চলে যাবে, যেটা খুশবু সাহেব বলেছেন। আপনি পারবেনই না 2 ইয়ার্সে এটা ঠিক করতে। এখন আপনি বলবেন কি করব, ইরান আছে, ইউক্রেন আছে, ওমান আছে, কুয়েত টুয়েত সব ডিস্ট্রয় হয়ে যাচ্ছে এই ইরানের যুদ্ধের জন্য। সো আমরা কি করতে পারি? অন্য দেশরাও তো চলছে, আপনি অন্যদের সাথে কথা বলেন। আপনি, you see, you are not in a this government or the leader of this government has not attained the stature যেটা শেখ হাসিনার ছিল। লেট মি বি ভেরি ক্লিয়ার। আজকে শেখ হাসিনার যে স্টেজের আছে, আজকে ধরেন ইন্ডিয়া আর চায়নার মধ্যে যে দ্বন্দ্ব একটু আছে, ওইটা মিটাতে হলে শেখ হাসিনা ক্যান ডু ইট। ইউ ডোন্ট হ্যাভ দিস স্টেচার, দ্য পাকিস্তানিজ ডোন্ট হ্যাভ দ্যাট স্টেচার। যে এই দুইজনের দ্বন্দ্ব, বিকজ ইন্ডিয়া উইল নেভার একসেপ্ট পাকিস্তান, চায়না মে একসেপ্ট। আর চায়না তো মোটামুটি, পাকিস্তান তো মোটামুটি চায়নার দোসর। কাজে ওই এইখানে অনলি স্টেটসম্যান ইন সাউথ এশিয়া যে এই দুই রিজিনাল পাওয়ার্স কে একত্র করতে পারে। এটা একত্র করলে আমাদের সবাই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, বিকজ দিস আর বিগ পাওয়ার্স। এবং এদের অর্থনীতি ইজ অনেক বড়। অফকোর্স চায়নার অর্থনীতি ইন্ডিয়ার চাইতে অনেক অনেক বড়, কিন্তু আজকে দেখেন আপনি, এত কিছু হওয়ার পর কি চায়নার ইন্ডিয়ার ট্রেড রিলেশনশিপ নাই? বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার, আমি জানি না 20 বিলিয়ন না কত বিলিয়ন ডলারের এক্সপোর্টস, ইম্পোর্ট করে আর এক্সপোর্টও করে। ওই যে টিকটক বিকটক বন্ধ করেছিল, সব খুলে দিয়েছে। সো আমার কথা হচ্ছে যে আপনি ওই স্টেচারটা এটেন করতে পারছেন না, আপনাকে চায়না লাইক করছে না। চায়না ডাজ নট লাইক ইউ। আপনি, ইউর ভিজিট ওয়াজ আ টোটাল ফেলিওর, বিকজ আপনি কিছুই করতে পারেন না এই ভিজিটে।
সো এখন কথা হচ্ছে যে রিজনাল পাওয়ার্স কে বাদ দিয়ে আপনি 2000 কিলোমিটার দূরের পাওয়ার্স দেখে তারপরে আপনি বলছেন কি মেক্কা অ্যাকর্ডে আপনি ঢুকবেন। আপনার কি পাকিস্তানের লেভেলের ডিফেন্স প্রোডাকশন, ডিফেন্সে এক্সপোর্ট, আপনার ডিফেন্সের আর্মির সাইজ এবং ওদের যে পাওয়ার, ফায়ার পাওয়ার যেটা আছে, দে আর কম্পিটিং উইথ ইন্ডিয়া। ওদের এয়ারফোর্স, নেভি, সৌদি আরেবিয়া হ্যাজ গট মানি, ওরা কিনতে পারে সবকিছু। টার্কি হ্যাজ দ্য বিগেস্ট ফোর্স ইন ন্যাটো। আপনি কি আপনি কি মেক্কা অ্যাকর্ডে যাবেন? ইজিপ্ট ইজ আ মাচ বিগার ফোর্স দেন ইউ। আপনি কি মেক্কা অ্যাকর্ডে কি করবেন? এখন না আই মিন গেলে তো এইগুলি সৌদি আরব থেকে তেলও আসবে না, এলএনজি আসবে না, তাদের যে সহযোগী আপনি রাষ্ট্রগুলো কি আছে মেক্কা তাদের কাছ অ্যাকর্ডে থেকে। তো নেবে না, হয়তো পাকিস্তান উইল ট্রাই টু পুশ ইউ তাদের হুম। নিজের ফায়দার জন্য, কিন্তু আপনার তো লেভেলটা নাই, আপনার তো এই ফায়ার পাওয়ার নাই। ইওর আর্মি, এয়ারফোর্স, নেভি, কারোর ফায়ার পাওয়ার নাই। আর ওদের তো ফায়ার পাওয়ার আছে। লুক এট দ্য পাকিস্তানিজ, লুক এট the Saudis, look at the Turkish army, biggest army in NATO, Turkey. So আপনি পাকিস্তানের এয়ারফোর্স has done so well. পাকিস্তান প্লেন বানাচ্ছে, ওদের এই জন্য ওরা ওই মেক্কা অ্যাওয়ার্ডে গেছে। এই জন্যই তাদেরকে এখন তো সবাই যাইতে চায়, কুয়েত কুয়েত সবাই যাইতে চায়। ইভেন লেবানন ওয়ান্টস টু কাম ইন। জি। লেবানন লেবানন এখন মনে করছে, আমি লেটেস্ট নিউজ দিচ্ছি, লেবানন মনে করছে যে ইসরায়েল থেকে বাঁচার জন্য অনলি অল্টারনেটিভ ইজ টু ব্রিং ইন পাকিস্তান এন্ড তুর্কিয়া। এখানে লেবানন ওরা করতে আমি যাচ্ছে। আমি যদি আইন শৃঙ্খলা দিকে একটু তাকাই আর কি, মহসিন রশিদ, এই যে সারা দেশে মানে গত 3 মাসে যে পুলিশের হিসাবে যেটি পাওয়া যাচ্ছে, গত 3 মাসে খুন হয়েছে 334 জন। এবং সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, এগুলো তো আছেই। পাশাপাশি যে ঘটনাটি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে রংপুরের বিষয়টি, এবং দূতাবাসে যে সন্ত্রাসী হামলার হুমকি, সেটি আবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে চাঁদা দাবি করে নাকি সন্ত্রাসী হামলার হুমকি দেওয়া হয়েছে। এবং চাঁদার বিষয়টি নিশ্চয়ই দূতাবাসগুলোর পক্ষ থেকে কতটুকু বলা হয়েছে আমরা জানি না। সবকিছু মিলিয়ে যে আমরা বিনিয়োগের আশা করছি, আমরা অন্যান্য রাষ্ট্রের সহযোগিতা আশা করছি, এইগুলো কি মেসেজ দিচ্ছে বাইরের রাষ্ট্রগুলোতে, কি মেসেজ যাবে? এবং কাউন্সিলের যে হিসাব। জি। ইনভেস্টমেন্ট আনা ইজ এ জোক। এটা কমেডি করেন না। আপনার এখানে কে ইনভেস্টমেন্ট আসবে? বুঝি, যেখানে আপনার নিজের ফ্যাক্টরিজ আপনার দেশে বন্ধ হচ্ছে, আনএমপ্লয়মেন্ট হচ্ছে, কেন হচ্ছে? বিকজ আপনার ল এন্ড অর্ডার নাই দেশে। দেশে আপনার ইউটিলিটি, আই মিন গ্যাস নাই, পানি নাই, পাওয়ার নাই। আপনার দেশে এই অবস্থা তো শেখ হাসিনার সময় ছিল না। সে যতই লুটপাট করুক, পিপল ওয়ার স্টিল হ্যাপি। মেবি মোহসেন রশিদ ওয়াজ নট হ্যাপি, অনেক কথা বলেছে তখন, কিন্তু হুম। এখন যখন আমি যাই লোকজন আমাকে বলে দ্যাট আমরা অনেক ভুল করে ফেলেছি, আমরা খুব ভুল করেছি শেখ হাসিনাকে সরিয়ে। তাই ইনভেস্টমেন্ট আসবে। ইনভেস্টমেন্টের জন্য আপনার কি দরকার? ইনভেস্টমেন্টের জন্য প্রথমে আপনার দরকার ইউটিলিটিস গুলি ঠিক হতে হবে, অর্থাৎ পাওয়ার, গ্যাস, এটসেট্রা। হুম। তারপরে আপনার নাম্বার টু দরকার হচ্ছে দেশে স্টেবিলিটি থাকতে হবে, পলিটিক্যাল স্টেবিলিটি থাকতে হবে। আপনার এখানে তো পলিটিক্যাল স্টেবিলিটি জিরো। তারপরে আপনার ল এন্ড অর্ডার ঠিক থাকতে হবে। তারপরে আপনার কন্ট্রাক্ট রেজলিউশন লাগবে। বা আমার যদি আজকে কোনো গভর্নমেন্টের সাথে কারোর সাথে কোনো যদি সমস্যা হয়, তাহলে আই ক্যান গো টু আ কোর্ট এন্ড কুইকলি রিজলভ দিস প্রবলেম। বা আমার কোনো লোকাল পার্টনারের সাথে যদি অসুবিধা হয়, আমি কোর্টে। আপনার এখানে কিচ্ছু নাই। আপনার তো ইনফ্রাস্ট্রাকচারই নাই। ওয়ের ইজ ইউর ইনফ্রাস্ট্রাকচার টু ইনভাইট ইনভেস্টমেন্ট? আর আপনি কি করলেন? ওই ব্যর্থ বিডার যে আশিক চৌধুরী আছে, ইয়েস, হি মাইট বি ভেরি গুড ইন টকিং, হি মাইট বি ভেরি গুড ইন মেকিং ওই যে আপনার কি বলে ওইটাকে, সেমিনার, সিম্পোজিয়ামে বক্তৃতা বা স্লাইডস, এইগুলি পাওয়ার বানানোর পয়েন্ট, মধ্যে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া। জি। PowerPoint, PowerPoint, he might be an expert, but PowerPoint will not bring you investment. আগে তো লোকাল ইনভেস্টমেন্ট দেখেন কি, আজকে যদি আপনি সামিটকে বলেন বা বসুন্ধরাকে বলেন বা এমজিআই কে বলেন বা আপনি ওরিয়নকে বলেন বা কাউকে বলেন যে আপনারা লোকালি এই একটু এই এই ইন্ডাস্ট্রিটা লাগান, এই কাজটা করেন, ওরা কেউ করবে? করবে না।
বিকজ দে উইল নট গেট ব্যাংক ফাইন্যান্সিং। আপনার ইন্ডাস্ট্রি গ্রো করে ব্যাংক ফাইন্যান্সিং এর মাধ্যমে টার্ম লোনস নেয়, ওয়ার্কিং লোনস নেয়, সিসি লিমিটস নেয়, এইটা নিয়ে তারপরে তারা করে, যেখানে ওপেনলি এলান করছে তারা যেটা আপনার ইন্ডাস্ট্রিজ বন্ধ করে দিচ্ছে। আপনি হাউ ক্যান ইউ এক্সপেক্ট? সো ইনভেস্টমেন্টের তো প্রশ্নই ওঠে না। এইটা আমার মনে হয় এইটা নিয়ে আলাপ করা ইজ দি ডার্টিয়েস্ট জোক। ইট ইজ দি ডার্টিয়েস্ট জোক। হ্যাঁ, এটা নিয়ে আলাপ করার কিছু নাই, প্রশ্নই উঠে না। আমি একটা বিষয় স্পেসিফিকলি জানতে চাচ্ছিলাম, এমনি তো ইকোনমিক পরিস্থিতি খারাপ, আমাদের রাজনৈতিক যে টালমাটাল অবস্থা, শেখ হাসিনা ফিরে এলে কি হবে, না ফিরে এলে কি হবে, নানান ইস্যুতে কাজ করছে। এদিকে তাদের অভ্যন্তরীণ যে রাজনীতি, আপনি বলছেন তারা মিলেমিশে সরকার চালাচ্ছে, জয়েন্টলি সরকার চালাচ্ছে, তার মধ্যেও জামাতে এই অভিযোগ। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে অন্তত আপনার সাথে আজকের এই আলোচনায় সেটিতে এমফাসাইজ করতে চাচ্ছি। যা কিছু ঘটছে এবং নিরাপত্তা কাউন্সিলের যে এক ধরনের সতর্কতা যে আল কায়দা তার শাখা বিস্তার করতে চাইছে, দূতাবাসের যে হামলার হুমকি, এইগুলো আসলে সরকার কতটুকু জবাব দিতে পারছে বা কতটুকু তাদের পক্ষ থেকে জাতির সামনে বক্তব্য উপস্থাপন করতে পারছে, এবং এর সবের মধ্য দিয়ে বাইডেন মেসেজটা কি যাচ্ছে বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে? দেখেন, সরকার কিছুই করতে পারছে না, বিকজ ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হলে আপনার which is the law implementing authority? The law implementing authority is the police. পুলিশ, আপনি পুলিশ তো মোটিভেশন নাই পুলিশের, পুলিশ ইজ স্টিল ডিমোটিভেটেড। পুলিশ, আপনি যতক্ষণ পর্যন্ত পুলিশ সদস্যরা যারা মারা গেছে আর যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে ওদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি চার্জ করবেন না, আপনি ওদেরকে ইমিউনিটি দিয়ে দিয়েছেন যে না ওদেরকে কিছুই করা যাবে না, এই যে থানাগুলি পুড়িয়েছেন, পুলিশ পুলিশ তো হাঁটু কাঁপে পুলিশের। হ্যাভ ইউ ট্রাইড টু মোটিভেট দেম? ইউনুস তো করে নেই। আমি অনেকবার বলেছি যে পুলিশকে মোটিভেট করতে হবে, দে আর ডিমোটিভেটেড। আপনার কি কারেন্ট হোম মিনিস্টার আজ 6 মাস যাবত উনি আছেন, উনি পুলিশের মোটিভেশনের জন্য কিছু করেছেন? উনি কি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারেটে গিয়ে কি ঢাকা শহরের সব ওসিস বা ওদেরকে নিয়ে আলাপ আলোচনা করেছেন? ওদেরকে বুঝিয়েছেন যে কি? বা আর চিটাগং, রাজশাহী, রংপুর যত কমিশনারেটস আছে, সিলেট টিলেট যা আছে, ওইখানে গিয়েছেন? কতক্ষণ লাগে? প্রাইম মিনিস্টার কি মিটিং করেছেন ল অ্যান্ড অর্ডার আপনি বলছেন ঠিক করার জন্য? কিভাবে ঠিক হবে? উনি সবাইকে নিয়ে কি বসেছেন? এয়ারফোর্সে গিয়ে উনি ছবি তুললে, নেভিতে গিয়ে ছবি তুললে, আর্মিতে গিয়ে ছবি তুললে তো ওরা আপনার পক্ষে হয়ে যাবে না। আপনি মুখে যত কথাই বলেন, ওদেরও তো ফ্যামিলিজ আছে। আজকে আপনি তো আর্মিকে এখন পর্যন্ত আজ 2 বছরের ঊর্ধ্বে হয়ে গেল আপনি পাঠাতে পারছেন না ব্যারেকসে, আপনি পাঠাতে পারছেন না। তারা তাদের ট্রেনিং করতে পারছে না আর্মি, ওইটা প্রবলেম হচ্ছে ওদের। কোন প্যারেডের কথা বলছেন, কোন ট্রেনিং এর কথা বলছেন? আর্মি ট্রেনিং, আর্মি তো একটা রেগুলার এক্সারসাইজ আছে, ট্রেনিং আছে, ওদের পড়াশোনা করতে হয়, ওইগুলি হচ্ছে না। আপনি ওদের হাতে দিয়েছেন ডান্ডা, ওদের হাতে থাকবে অস্ত্র, ইসের এসএমজি, এলএমজি যা বলেন, উজি উজি দেন ওদের হাতে, উজি ইসরায়েলি AK-47 দেন ওদের। আপনি ওদেরকে লাঠি দিচ্ছেন পুলিশকে, ওদেরকে ডরায় পাবলিক। দে ওয়্যার দ্য লাস্ট ফোর্স। আপনি ওকে সামনে নিয়ে আসছেন, এখন পুলিশের সাথে কাজ করতে হয়। আপনি কি করছেন পুলিশের জন্য? আপনি ল অ্যান্ড অর্ডারের যে কথা বলছেন, আপনার আমাদের এখানে কত পুলিশ আছে দেখেন, টুরিস্ট পুলিশ আছে, হাইওয়ে পুলিশ আছে, দুনিয়ার পুলিশ আছে আমাদের এখানে, কিন্তু কাউকে মোটিভেট করেনি। আপনার তো আর্মি লাগবেই না, আপনার র্যাব আছে, আপনার সোয়াট আছে, আপনার আরো একটা কি যেন আছে, আর্ম ব্যাটালিয়ন আছে পুলিশের, 2-4 লোক না তো। হোয়াট হ্যাভ ইউ ডান টু মোটিভেট দেম? আপনার আর্মি লাগবে কেন? সেন্ড দি আর্মি ব্যাক টু দ্য ব্যারেকস। এদেরকে বলেন ল অ্যান্ড অর্ডার ইয়ে করতে, নাহলে জীবনেও আর্মিকে ব্যারেকে পাঠাতে পারবেন না। আর যদি আপনি আর্মিকে না পাঠান, আপনার দেশে কু হয়ে যাবে, আপনার দেশে কু করবে, আপনার দেশে কু হয়ে যাবে। আই এম টেলিং ইউ, সেটা 3 মাস লাগুক, 4 মাস লাগুক, 6 মাস লাগুক, যদি এই পরিস্থিতি চলতে থাকে, আর্মি আপনার এই ডেটেরিয়েটিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের সাথে থাকবে না।
তাদেরকে তো জয়েন্ট পর্যায়ক্রমে ভোট নেওয়া হবে এই কথা বলা হচ্ছে, এই কথা বলেছেন অনেক আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যে সময় হলেই সেনাবাহিনীর সদস্যরা ব্যারাকে ফিরে যাবে, কিন্তু তার কোনো লক্ষণ কি দেখতে পাচ্ছি? কোনো লক্ষণ নাই। আপনার পুলিশ ইজ ডিমোটিভেটেড। ওদেরকে ঠিক করেন, আর্মিকে রেখে ওদেরকে ঠিক করেন আগে, ঠিক করেন সো দ্যাট আর্মি ক্যান গো ব্যাক টু দ্য ব্যারেকস। তাদের যে কাজ আছে তারা যেন করতে পারে। আর যদি আপনি এটা না করেন, ডেটিরিয়েট হতে থাকে যদি ল এন্ড অর্ডার এইভাবে, যদি আপনার ইকোনমি এইভাবে ডেটিরিয়েট হতে পারে, আর্মি উইল হ্যাভ নো অপশন বাট টু টেক ওভার দ্য কান্ট্রি। কোনো অপশনই থাকবে না। এমনও হতে পারে যে আপনি প্রধানমন্ত্রী, আপনি নিজেই ওদেরকে বলতে পারেন যে ভাই সরি, পারছি না, আপনারা টেক ওভার করেন। এরকম পরিস্থিতি হয়ে যেতে। তাহলে আশার মানে আশা জাগা নিয়ে কোনো জায়গা আপনি দিতে পারছেন কিনা? না, আশা এখন তো আমি দেখতে পাচ্ছি না। আশা তখনই দেখবো যখন পলিটিক্যাল স্টেবিলিটি হবে। পলিটিক্যাল স্টেবিলিটির মধ্যে আপনার যে লেক্সিকন আছে, আপনার ডিকশনারি থেকে দোসর শব্দটা বের করতে হবে। দিস মাস্ট গো আউট অফ ইউর ডিকশনারি। কিন্তু ওটাই তো নাম্বার এখন টু, রাজনীতি। জি, নাম্বার নাম্বার টু, টু। হ্যাঁ। আপনাকে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। যে নোটিফিকেশনটা করেছিল ইউনূস, ওই নোটিফিকেশনটা আপনাকে উইথড্র করতে হবে, সো দ্যাট দেশে সবাই মিলে রাজনীতি করতে পারে এবং দেশে ইউনিটি হতে পারে। এখন 5, 6, 7 কোটি লোক আপনার বিরুদ্ধে আছে, এই সরকারের বিরুদ্ধে। আপনি মনে করছেন যে আপনি 2010টা বা 15টা বা 19টা সিট পেয়ে গেছেন, মহিলা সিট নিয়ে আপনার অনেক সিট হয়ে গেছে, এই কোনোটাই কাজ দেবে না। বিকজ শেখ হাসিনা ইজ কামিং। Sheikh Hasina is coming, and Sheikh Hasina coming means tornado. শেখ হাসিনা যখন বাংলাদেশে ঢুকবে, there will be a tornado। আর টর্নেডো জানেন তো, তার রাস্তায় যে আসে সব swept away। শেখ হাসিনা ইজ নট আপনাদের মতন না। শেখ হাসিনা হ্যাজ ইন্টেলেক্ট, শেখ হাসিনা হ্যাজ ব্রেইনস, শি ইজ এ গুড ম্যানেজার। আপনি দেখেন এত লুটপাট এর মধ্যে সে কিভাবে দেশকে ম্যানেজ করেছে। যে রিক্সাওয়ালা বলছে যে আমার ওই সময় আয় বেশি ছিল, এবং দে গিভ ফিগার যে আমি এত আয় করতাম, এত খরচ করতাম, এত বাসায় পাঠাতাম, এখন আমার আয় কমে গেছে। কিন্তু আপনি আপনি ওটাই বলছেন যে দোসর শব্দ থেকে বের হতে হবে, ফ্যাসিবাদ এইসব শব্দ থেকে বেরিয়ে আসতে হবে। এখন ওই আওয়ামী দোসর এই শব্দগুলোই তো এখন রাজনীতির পুঁজি। রাজনীতির পুঁজি তারা কেন হারাতে চাইবে? আরে এই দেশে কোনো লজ্জা শরম নাই। এই দেশের পলিটিক্যাল লেক্সিকনে তো ঢুকে গেছে সাউয়া মাউয়া। আরে মেয়েরাও বলে সাউয়া মাউয়া। আমি তো আশ্চর্য হয়ে যাই যে ওদের মুখ থেকে কিভাবে এটা বের হয়। সো আমাদের তো পুরো পলিটিক্যাল কালচারটাই হয়ে গেছে। পৃথিবীতে আমরা মেসেজ দিচ্ছি বাংলাদেশ ইজ আ ভেরি ভায়োলেন্ট কান্ট্রি। ইটস এ ভেরি ভায়োলেন্ট কান্ট্রি। বাংলাদেশ ইজ এ কান্ট্রি যেখানে জনগণ আইন মানে না। দিস ইজ দ্য মেসেজ দ্যাট উই আর ট্রান্সমিটিং পুরো পৃথিবীকে। এইভাবে করলে হবে? দেশ চলবে? চলবে না। আমাদের আমি কূটনীতি নয়। আপনি জানেন এই ইন্ডিয়ান এটা নিয়ে হাসছে, এখনো বাংলাদেশ বলে নাই স্পষ্ট ভাবে যে আমরা যাচ্ছি না, স্পষ্ট অনেকদিন ভাষায়। পর এসে অনেকদিন পর এসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন যে ভারত সফরের বিষয়ে দুই পক্ষের আলোচনা চলছে। দ্যাটস হোয়াট আই এম সেইং। আপনার মোদি তো 28 তারিখের পরে ইজ নট অ্যাভেলেবল। কালকে 26 তারিখ, মাঝখানে 27 তারিখ। 28 তারিখে মোদি ইজ অফ টু এসসিও, সাংঘাই কোঅপারেশন ইয়ে যেটা আছে অর্গানাইজেশন, সেখানে চলে যাচ্ছে। ওইখান থেকে আসার পর হিল বি ভেরি বিজি উইথ ব্রিক্স। ব্রিক্স শেষ করে হি গোস টু দি জেনারেল অ্যাসেম্বলি। ওর তো আর টাইম নাই, আর আপনাকে আর টাইম দেবেও না। সে যদি গল্ফ খেলতে যায় মোদি, জি। মোদি যদি যোগাও করে, ডান্স ডিস্কো করে, তারপরে আপনাকে আর সময় দেবে না। আপনাকে আর সময় দেবে না। আপনার আর তেল মারবে না। আপনাকে অনেক তেল মেরেছে, যার জন্য মোদি ইজ বিং সিভিয়ারলি ক্রিটিসাইজ। ইন্ডিয়া ইজ ক্রিটিসাইজিং মোদি ফর দিস। আপনার জন্য আজকে ক্রিটিসিজম হচ্ছে। কি ছিল, একদিনের জন্য যেতেন, যে গঙ্গা তিস্তা আলাপ করে আসতেন। আপনি তো চায়নার সাথে তো আপনি কিছু করতে পারেন নাই। ওরা ইস্যু এখন রেজ করবে।
ওরা আপনার বলবে যে মতো আপনি মহিলা আমাদেরকে দিয়ে আপনি কিভাবে চায়নাকে দিয়ে দিলেন। ইয়েস, বি রেডি টু আনসার দিস কোয়েশ্চেন। ওরা বলবে যে কাটাফুলি মেরসরাইতে আপনি কিভাবে দিয়ে দিলেন ও ও আমাদের থেকে নিয়ে। ওইটা হুম, তো হুম, হুম। আমাদেরকে দেওয়া আছে অলরেডি। ইস্যুস উইল বি রেজড, ইস্যুস উইল বি ডিসকাসড, এন্ড ইস্যুস উইল বি রিজলভড। আমি খুবই ইনফর্মাল একটি প্রশ্ন করি আপনাকে, ইনফর্মাল প্রশ্ন, মানে ফর্মাল টক শোতেই করে ফেলি। সেটা হচ্ছে যে আপনি বারবার বলছেন, বা আমরাও বলছি, অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রী ভারত সফরে যাওয়া উচিত, এভাবে ইগনোর করা ঠিক হচ্ছে না। যারা এই কথাগুলো বলছি তাদেরকে আবার মানে ফ্যাসিবাদের দোসর বানিয়ে দেওয়া হচ্ছে, ভারতীয় দোসর বানিয়ে দেওয়া হচ্ছে। এবং এই কথাগুলো বলছে আবার তাদের দোসররা, মানে এখন যারা রাজনৈতিক মঞ্চে রয়েছে, বিএনপি জামাত, তাদের দোসররা বলছে যে এই কথাগুলো বলে যে ভারত সফরে যাওয়া উচিত যাওয়া উচিত, এই কথাগুলো বলে আমরা আলটিমেটলি আপনাকেও ধন্যবাদ। জি, দেশে নানান বিষয়ে অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতি, এগুলো নতুন করে কিছু বলার নেই। কিন্তু শিক্ষাঙ্গনে যা চলছে, আমি যদি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের কথা বলি, যে দেশের 57টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের 30টিতে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে, এর আগেও দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে, এটা নতুন কিছু নয়। কিন্তু সাম্প্রতিক সময় যা ঘটছে, যার যে বিষয়ে অভিজ্ঞতা, সেই রেলেভেন্ট বিশ্ববিদ্যালয়ে নিয়োগ না দেওয়া, অর্থাৎ মনে করেন যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেওয়া হচ্ছে ইসলামিক স্টাডিজের যার ব্যাকগ্রাউন্ড, তাকে ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে, অথবা সমাজ বিজ্ঞানের। এবং কোন কোন ক্ষেত্রে ঘুষ বাণিজ্যের বা কোটি কোটি টাকা, 5 কোটি টাকার লেনদেনেরও অভিযোগ উঠেছে। আপনি একজন গবেষক নাজিব মাহমুদ, আপনি এই জায়গাটিতে কি বলবেন, এবং বাইরের দেশের সাথে এই জায়গায় আমাদের কম্পারিজনটা কিভাবে টানবেন? শুধুমাত্র উপাচার্য নয়, শিক্ষক নিয়োগ ব্যবস্থা যেটা আছে সেটাও একই ক্যাটাগরি অবস্থায় যাচ্ছে। তো আমি যদি হুম, স্পেসিফিক ভাবে উপাচার্য হিসেবে মনে করি, তো শুধুমাত্র এই সরকার এসেছে বলেই যে তারা দলীয়ভাবে নিয়োগ দিচ্ছে তা না। এটা আসলে গত 3 দশকের উপর ধরে শুধুমাত্র দলীয় পদ বিবেচনায় নিয়োগগুলো হয়ে আসছে। এটা গত সিভিয়ার পর্যায়ে গিয়েছিল হচ্ছে ডক্টর ইউনূসের সময়, এবং বর্তমানে তো আমরা দেখলামই যে খুব অল্প সময়ে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, যাদের যোগ্যতার একাডেমিক ব্যাকগ্রাউন্ড না দেখে মূলত দলীয় পদ পদবি কার কতটুকু ছিল সেটাকে বিবেচনা করা হয়েছে। এটা আমাদের জন্য খুব একটা ভালো ফল আনে না। এই কারণে আনে না, যেসব শিক্ষক এখানে নিয়োগপ্রাপ্ত হন তারা বিশ্ববিদ্যালয়ের যে পরিচালনা আইন আছে সে আইনকে লঙ্ঘন করে এদেরকে নিয়োগ দেওয়া হয়। যেহেতু আইন লঙ্ঘন করে তারা আসে, সেহেতু তারা এসেই যে জিনিসটা করে, তাদের যে ক্ষমতাসীন দলগুলোর ছাত্র সংগঠন আছে কিংবা জনপ্রতিনিধি আছে তাদের আজ্ঞাবহ হয়ে কাজ করে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থের চেয়ে তারা বেশি স্বার্থ দেখে যে দলীয় স্বার্থগুলো, এই জায়গাতে বেশি সমস্যা তৈরি হয়। আপনি তো বলেছেন যে বাইরের দেশের এর সঙ্গে কম্প্যারিজন কি। বাইরের দেশের বিশ্ববিদ্যালয়ে কখনোই এই দলীয় পরিচয় কার কি এটা কখনোই দেখা হয় না। একজন ব্যক্তি প্রশাসনিক পদে আসতেছেন, এই প্রশাসনিক পদে আসার জন্য তার একাডেমিক যোগ্যতা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। কারণ যদি একটা একাডেমিক কাউন্সিলে একজন উপাচার্য থাকেন, যে সে এখন কেমিস্ট্রির বিষয়ে একজন প্রফেসরকে নিয়োগ দেওয়া হবে, ডেফিনেটলি উপাচার্য এখানে বাই ডিফল্ট সভাপতি। তো যদি এখন তাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি এই বিষয়ে কি কতটুকু জানেন বা কতটুকু পারবেন, তো সেটা যদি প্রশ্ন করার যোগ্যতায় যদি ওই উপাচার্য না থাকে, তাহলে সে কিভাবে সেই পদ হোল্ড করেন, হুম, এটা হুম, হচ্ছে হুম। বড় প্রশ্ন। আহ, বাইরের দেশগুলো বা পশ্চিমা রাষ্ট্রগুলো তো এরকম হওয়ার কোনো সুযোগই নেই। কিন্তু আপনার কি জানা আছে, মানে আপনি শেয়ার করতে পারেন কিনা, দক্ষিণ এশিয়ার আমরা যদি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কা, নেপালের ক্ষেত্রে ধরি, মানে এরকম কোনো এক্সাম্পল আছে কিনা যে সব জায়গাতেও দলীয় ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়া হয়ে থাকে, বা ঘুষ লেনদেনের মাধ্যমে এই ধরনের নিয়োগ হয়ে থাকে? এইটা আমাদের অঞ্চলে বলতে বাংলাদেশ পাকিস্তান ইদানিং এই ট্রেন্ডে আছে। বাট আমাদের প্রতিবেশী যদি দেশ মনে করেন ভারত, ভারতের ক্ষেত্রে এই ধরনের নিয়োগ ব্যবস্থা কখনোই নেই। এখানে আপনি এমন অবস্থা আছে, আপনি যদি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগুলোর যে প্রোফাইল যদি আপনি দেখেন, এই প্রোফাইল দেখলে আপনার মনের ভিতরে একটা আনন্দ
মানে পুলকিত বোধ হবে যে অনেক হাইলি এডুকেটেড পারসন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাইরের দেশে তার পোস্ট ডক পিএইচডি প্লাস গবেষণার খুবই একাডেমিক রিনাউন্ড পারসন, তাদেরকে চুজ করা হয় কারণ তাদের এক্সপিরিয়েন্স আছে। সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগানোর জন্যই ভারত আমাদের প্রতিবেশী দেশটা সেইভাবে তারা অন্তপক্ষে এই শিক্ষা ব্যবস্থা এই জিনিসটাকে তারা হাত দেয় নাই যেখানে দুর্নীতি হবে বা ইয়ে করবে, তাদের যোগ্য ব্যক্তিতেই তারা সেই জায়গায় পদায়ন করে থাকে। এটা তাদের জন্য পজিটিভ, এবং যে কারণে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যদি ধরেন পিএইচডি হচ্ছে বা কেউ করতেছে, আমাদের পিএইচডি কোনো মূল্য নাই। আমাদের দেশের যে পিএইচডি ব্যবস্থা এমন ভাবে হচ্ছে যে বাংলাদেশে পিএইচডি হচ্ছে, বাইরে দেশে সে পিএইচডি পরে যে পোস্টডক আসতে সেটা আসে না। হুম। কিন্তু ভারতের যদি একটা কলেজ, সে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলো কলেজ আছে, সেই কলেজে যদি কেউ পিএইচডি করে সেই পিএইচডির একটা ভ্যালু আছে, এবং তারা বাইরে দেশে এসে জব করতেছে, পোস্ট জব করছে, এবং এখানে একাডেমিক ফ্যাকাল্টি গুলো হোল্ড করতেছে। তো এই যা এটাই হচ্ছে ডিফারেন্স, যে শিক্ষার যে পরিবর্তনের যে যে যিনি কর্তা ব্যক্তি আছেন তার যে লিডারশিপ পাওয়ার, সেই লিডারশিপ পাওয়ারটা একটা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেয়। এই যে মানে দলীয় বিবেচনায় তো নিয়োগ হচ্ছেই, পাশাপাশি এর মধ্যে আবার লেনদেনেরও বিষয় রয়েছে। মানে এরকম অভিযোগ উঠেছে, যেটা শুরুতে বলছিলাম, যে 5 কোটি টাকা দিয়েও ভিসি পদে নিয়োগ নিচ্ছেন বা নিয়েছেন, এমন অভিযোগও রয়েছে। এই যে 5 কোটি টাকা দিয়ে ভিসি পদে যাওয়া, মানে এখানে কি এমন মধু আছে? নিশ্চয়ই সেই টাকাটা আহ রিকভার করবে, নিশ্চয়ই সামহাও তুলে নিবে। এ, এক- আপনি কি এক- বলবেন এক- এখানে? একজন উপাচার্যকে যখন নিয়োগ দেওয়া হয় পদে, এই পদে শুধুমাত্র তার মূল বেতনের সঙ্গে আনুষঙ্গিক কিছু টাকা দেওয়া হয়, যেটা আসলে মূল বেতনের সঙ্গে মানে 5 বা 10 হাজার টাকা অতিরিক্ত দেওয়া হয়। তো এই এই যে টাকাটা দেওয়া হচ্ছে, এই টাকাটা শুধুমাত্র অনারি হিসাবে, ইজ নট লাইক দ্যাট আপনার অতিরিক্ত আপনার দায়িত্ব আছে। একজন অধ্যাপক, আপনাকে প্রেষণে আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে কন্ট্যাক্ট করার জন্য। এখন হুম। যদি কেউ যদি মনে করে যে 5,000 বা সে 2 লাখ 2 কোটি বা 3 কোটি টাকা দিয়ে এই পদটাকে হোল্ড করতে হবে, ডেফিনেটলি সে তো আর সৎ থাকে না। সে একজন শিক্ষক তো একটু দেশের জাতির মেরুদণ্ড, তার মাধ্যমেই সে কনভে করবে যে কিভাবে দুর্নীতি করা যাবে না, কিভাবে ভালো মানুষ থাকতে হতে হবে। কিন্তু সেই ব্যক্তি যদি এই দুর্নীতির জালে যদি জড়িয়ে যায়, সে বিশ্ববিদ্যালয়ে সে আলটিমেটলি সে নিয়োগ বাণিজ্যই করবে, সে এসে টেন্ডার বাণিজ্যই করবে, সে এসে দলীয় যে লোকদেরকে কাজকর্ম দেওয়া, সে সেগুলি করবে। এটাই তার হচ্ছে মূল দায়িত্ব। সে সে আর উচ্চশিক্ষার জন্য যে সময় ব্যয় করা, যে আমার বিশ্ববিদ্যালয় কিভাবে আগে নিব, কিভাবে গবেষণা আগে নিব, কিভাবে শিক্ষকদের মান উন্নয়ন করব, এই এই ধরনের চিন্তা তার থাকবে না। এটা হচ্ছে নর্মাল বিষয়। এই যে নিয়োগ ব্যবস্থা করছে, এটা আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিতরেও এক ধরনের ক্রন্দল বলেন বা একজন অসন্তোষ বলেন, এটা চলছে। এবং এটা চলার প্রেক্ষিতে যেটুকু হবে আগামীতে, উচ্চ শিক্ষার যে যে খুঁটিটা যেটা যার উপর করে ভিত্তি মানে তৈরি হবে, সেটাই আসলে নড়বড় হয়ে যাচ্ছে। এই নড়বড় হওয়ার কারণে আমরা আসলে এমনিতেই 24-এর পরে যে ছাত্র শিক্ষক সম্পর্কের যে অবনতি ঘটছে, সেই অবনতিটা সামনের দিনগুলোতে আরো আরো বেশি পরিমাণ ঘটবে বলে আমি আশঙ্কা করছি। না, যে ব্যক্তি 2 কোটি হোক 5 কোটি টাকা হোক এটা দিয়ে ভিসি পদটি বাগিয়ে নিচ্ছে, তিনি তো এই টাকাগুলো তুলবেন। মানে বিশ্ববিদ্যালয়ের টেন্ডার, নানা ধরনের টেন্ডার হয়, নানা ধরনের সংস্কারের কাজ হয়, নিয়োগ বাণিজ্য হয়, সেখান থেকে কিছু লুফে নেবেন। তারও আগে প্রশ্ন হচ্ছে যে কোন শিক্ষক, কোন অধ্যাপকের যোগ্যতা রয়েছে, মানে অ্যাবিলিটি রয়েছে, যোগ্যতা বলতে অ্যাবিলিটি রয়েছে 2 কোটি 5 কোটি টাকা দিয়ে কোনো পদ কিনে নেওয়ার? তাহলে তার আগেও সে দুর্নীতিবাজ ছিল। বিষয়টা কেমন না? আম, আমি এটা বলতে পারবো না যে আসলে তার অতিরিক্ত টাকা ছিল মানে কিনা এই এই টাকাটা সময়। কিভাবে পাচ্ছে? এটা কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি থাকে, সে আপনার যদি বিশ্ববিদ্যালয়ে যারা উপাচার্য হচ্ছেন তাদের আশেপাশে অনেক যারা টেন্ডারবাজি করে বা যারা নিয়োগ ব্যবস্থা বাণিজ্য করবে, এই সব অসাধু পার্সন গুলো সেই ব্যক্তিগুলোর আশেপাশে ভিড়ে যায় আমি ধারণা করছি। এবং তারা হয়তো বা এই ক্ষেত্রে এই টাকাগুলো দেওয়া বা ইয়ে করায় তারা হয়তো বা অতিরিক্ত ভাবে এটা করতে পারে। বাট আমার কথা 5 কোটি 2 কোটি এর বিষয় না, 1 টাকাও যদি কেউ এই পদে যদি দিয়ে সেটাই। থাকে, সেটাই হচ্ছে নৈতিক স্খলন। এই নৈতিক স্খলন যদি ঘটে একটা শিক্ষকের, তার পক্ষে বিশ্ববিদ্যালয়ে এই সব অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার হোল্ড করার কোনো যোগ্যতা নেই।
না যিনি ঢুকছেন এই যে এই পরিমাণ টাকা দিয়ে বা দলীয় বিবেচনায় যারা পদ পদবি বাগিয়ে নিচ্ছেন, আমরা তো দেখেছি এর আগে যে মূল কাজের চেয়ে গবেষণামূলক কাজের দিকে তারা কতটুকু নেতৃত্ব দিবেন, বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে কতটা সচেষ্ট থাকবেন, তার চেয়ে বরং দলীয় লেজুর ভিত্তি করা, মানে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন যেগুলো থাকে তাদেরকে এক ধরনের চাটুকারিতার মধ্য দিয়ে আমরা যেতে দেখেছি, এখনো দেখছি। মানে এই ব্যবস্থা পরিবর্তনকে 24-এ যে আন্দোলন হলো, আমি তো এখন সেটাকে কথিত মানে কথিত কোটার বিরুদ্ধে আন্দোলন বলি, এখন সব জায়গাতেই কোটা। এবং বিএনপি তার নির্বাচনী ইস্তিহার বলি বা 31 দফা বলি, তারা তো বলেছিল যে সব জায়গায় মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। কিন্তু 57টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 30টি এর মধ্যে যে পরিমাণ যোগ্যতায় নিয়োগ হয়েছে তা তো আমরা দেখেছি। কোন পরিবর্তন আসলে আসবে? আসলে পরিবর্তন আসাটা প্রত্যেকের আশা ছিল যে 24-এর পরে এক ধরনের ইতিবাচক পরিবর্তন ঘটবে। আপনি অলরেডি আমরা অবজার্ভ করেছি যে কি ধরনের ইতিবাচক পরিবর্তন হয়েছে। তো বিএনপি সরকার আহ অনেকদিন ক্ষমতায় আসে নাই, এটা সত্য। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার ফলে তাদের যারা শুভাকাঙ্ক্ষী বা তাদের দলীয় মতাদর্শে বিশ্বাসী, তারা আসলে চেষ্টা করবে নিজেদের একটু সুযোগ সুবিধা পাওয়ার বা লাভ করার জন্য। শুধুমাত্র আপনি বিশ্ববিদ্যালয়, সাধারণত বিশ্ববিদ্যালয়ের কথা, 30 জনের কথা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের কথা বলছেন। আমি মনে করি না যে শুধুমাত্র উপাচার্য নিয়োগের ব্যবস্থার ভিতরে এই দলীয় না, নিশ্চয়ই না। কোশ্চেন আছে। আজকে বিষয়ে এটা আলোচনা পুরো করছি, এই জন্য বলছি। এটা হচ্ছে পুরো পুরো সিস্টেম ব্যবস্থায় এখন দলীয়করণ হুম, হুম। ঘটে গেছে। এই দলীয়করণ হওয়ার ফলে যেটুকু ঘটছে যে মেধার ভিত্তিতে নিয়োগ, বৈষম্য হবে না, এই কথাগুলো আসলে এখন আর কাজে লাগে না। এইসব কথাগুলো আসলে শুনলে এখন একটু হাস্যকর মনে হয়। কারণ আপনি যদি মেধার ভিত্তিতেই কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়ে থাকেন, তাহলে আপনি যে নিয়োগের যে ক্রাইটেরিয়া আছে, নিয়োগের যে প্রসিডিউর আছে, সেটাকে আপনার হল্ড করা উচিত ছিল। একটা উপাচার্য নিয়োগ হতে গেলে আপনি যদি 1973 যে অ্যাক্ট আছে, বিশ্ববিদ্যালয় 3টা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় বা 4টা বিশ্ববিদ্যালয়, সেই সেই অ্যাক্টে বলা হচ্ছে যে একজন উপাচার্য নিয়োগ হইতে গেলে সিন্ডিকেটের হুম, মানে হুম। সুপারিশ ক্রমে 3জন ব্যক্তিকে তার সুপারিশ করবে। সেই 3জন ব্যক্তির ভিতর থেকে আচার্য বা রাষ্ট্রপতি একজন ব্যক্তিকে চুজ করবেন। কিন্তু আসলে কি আমরা দেখছি 24-এর পরে কোনো জায়গায় এই ঘটনা ঘটছে? হ্যাঁ, এটা ঘটে নাই। সর্বশেষ যেটুকু আওয়ামী লীগ সরকার শেষের শেষের দিকে এই পলিসিটা করছিল যে সিন্ডিকেটের সুপারিশে নিয়োগ ব্যবস্থা ঢাকা ভার্সিটিতে এটা করার চেষ্টা করছিল, রাজশাহী ভার্সিটিতে করার চেষ্টা করছিল। কিন্তু তারপরে 24-এর পরে এই জিনিসটা একেবারে কালাপস করছে, এবং এটা কেউ আর এই জায়গাতে হাত দেয় নাই। তারা মনে করছে যে যাদের পছন্দের ব্যক্তি, এই পছন্দের ব্যক্তিগুলো তাদের কাছে নিজে যদি আনা যায়, তাহলে বিশ্ববিদ্যালয় শান্ত থাকবে। আর বিশ্ববিদ্যালয় যদি শান্ত থাকে, তাহলে তাদের দেশ চালানো সুবিধা ঘটবে, বা দেশের যে আধিপত্য, যে ক্ষমতার চর্চা আমাদের এই অঞ্চলে চালু আছে, সেটা তারা বেগবান করবে। এইটুকুর জন্য তারা এই দলীয় নিয়োগগুলোই আসলে চালু রাখছে। এতে করে আলটিমেটলি মানে কোথায় যাওয়া হচ্ছে? দেশের বিশ্ববিদ্যালয়গুলো তো মানে আমাদের কোথাও কোনো স্থান নেই ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ। আপনার কি মনে হয় যে কোন জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়কে যদি মানে বিবেচনা নিয়ে কথা বলি, কোথাও কোনো গত কয়েক বছর বা কয়েক দশকে উন্নতি ঘটেছে? আহ কি গবেষণা, আহ, কি মান? না, আমি আমি মনে করি, যেটা আমি যতটুকু অবজার্ভ করেছি বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ ব্যবস্থা থেকে শুরু করে গবেষণা ব্যবস্থা, গত 10 বছর আমি যেটুকু অবজার্ভ করেছি, সেই ক্ষেত্রে আমি বলতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো খুবই নিম্ন দিকে যাচ্ছে। মানে এতটা অবনতির দিকে যাচ্ছে, সেটা আসলে আমাদের জন্য খুবই অ্যালার্মিং। একটা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে একটা শিক্ষার্থী নিজেদের যে স্কিল, যে ডেভেলপমেন্ট, সেগুলো তারা করতে পারছে না। চাকরি ক্ষেত্রে গিয়ে তারা নিজেকে যে একজন গ্র্যাজুয়েট, নিজের যে একটা যোগ্যতা থাকে পড়াশোনার বা জ্ঞানের যে একটা ইয়ে থাকবে, ছাপ থাকবে, সেটা তাদের ভিতর নেই। হ্যাঁ, এখন বিশ্ববিদ্যালয়গুলো যদি আমরা যদি সেভাবে গড়তে চাই, র্যাঙ্কিংটা আসলে অনেকগুলো ফ্যাক্টরের সঙ্গে জড়িত। র্যাঙ্কিং এর যে ক্রাইটেরিয়া গুলো থাকে, সেটা আমাদের দেশে চর্চা হয় না। যদি না হয় থাকে গবেষণা ক্ষেত্রে, আপনি জাস্ট একটু উদাহরণ দিয়ে বলি। রিসেন্ট যেটা হয়েছে, এই বছর চলতি বছর যে গবেষণার বিশ্ববিদ্যালয়গুলোর যে খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, সেটা খুবই নাজুক। বরঞ্চ যেটুকু করছে ইউজিসির মাধ্যমে
একটা নির্দিষ্ট পরিমাণ মানে টাকা দেওয়ার চেষ্টা করছে, যেটা ইউজিসি নিয়ন্ত্রণ করে, কিন্তু সেটাও বন্ধ করছে। তো সেই সেই প্রেক্ষিতে গবেষণার যদি আপনি মনে করেন, সেটা আমাদের দেশে হচ্ছে না। আমাদের দেশে আমরা যেখানে আমরা গবেষণা করছি, আমরা একটা প্রজেক্টে যে টাকা খরচ করি, সেই টাকা দিয়ে একটা বিশ্ববিদ্যালয়ে সারা বছর গবেষণা হয়, কিন্তু সেইটুকু তো আমাদের হয় না। আমরা যদি সেই মানে যদি বিশ্ববিদ্যালয়গুলোকে না করতে পারি, তাহলে বিশ্ব র্যাঙ্কিং আমরা কিভাবে এগিয়ে নেব? র্যাঙ্কিং এগিয়ে নিতে গেলে তো আমাদের তো প্রকাশনা দরকার, আমাদের বিশ্বমানের তো গবেষণা দরকার। তো সেটা কি আমরা করতে করতে পারছি? সরকারের কি সদিচ্ছা আছে? শিক্ষকদের ভিতর সদিচ্ছা আছে, যারা পলিটিক্যালি এই বায়াসনেস বা পলিটিক্যালি এর ভিতর থাকে না। অনেক শিক্ষক আমি দেখেছি তারা গবেষণার প্রতি খুবই আগ্রহী, কিন্তু দুঃখের বিষয়, আমাদের সরকার বা আমাদের রাষ্ট্র এই দিকে কখনো মনোযোগ দিচ্ছে না। মনোযোগ না দেওয়ার কারণে আমরা যে মনে করি যে উন্নতির জ্ঞান আমরা নিয়ে আসতেছি, একটা ব্রিজ হচ্ছে, একটা কালভার্ট হচ্ছে, সেই বিদেশি ইঞ্জিনিয়ার নিয়ে আসতেছি, বিদেশি ডাক্তার নিয়ে এসে এখানে চিকিৎসা করাচ্ছে, বা বিদেশি জায়গায় চিকিৎসা নিতে যাচ্ছি। কিন্তু কই, আমরা কি পারবো আমাদের নিজেদেরকে বিশ্ব মানব হিসাবে তৈরি করতে? এটা আমরা তো পারছি না। কিন্তু এগুলো নিয়োগ নিয়ে এটা চলছে ধারাবাহিকতা। এবার বহিষ্কার নিয়ে আসি একটু আপনার সাথে আলোচনায়। 24-এর পরে যেভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে, সাময়িক বহিষ্কার করা হচ্ছে, নানান ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বিরুদ্ধে, বা এই তো সব মানে আমরা মাধ্যমিকের ক্ষেত্রেও বলতে পারি, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে এগুলো করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা নতুন করে শুনতে পেলাম বা জানতে পারলাম যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সাথে যারা গোপন তৎপরতার সঙ্গে যুক্ত, এরকম 404 জনের তালিকা করা হয়েছে। কারা এই তালিকা করছে, কোন ক্রাইটেরিয়া তালিকা করছে? আহ এই জায়গাটিতে আপনি কি বলবেন? এই যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষককে, অধ্যাপক সাদেকা হালিম সহ আর 5 শিক্ষক 4 জনকে সাময়িক বহিষ্কার করা হলো, এর কোনো নীতি নীতিমালা থাকবে না? আহ ঢাকা ভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো সম্প্রতি যে শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করার চেষ্টা করেছে বা এখনো করছে, এটা আমি যেটা মনে করি, এটা পলিটিক্যালি একটা অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। আহ বাংলাদেশের প্রগতিশীল শিক্ষক সমাজ নামে একটা প্ল্যাটফর্ম, এটা দীর্ঘদিন ধরে 24শে ডিসেম্বরের পর থেকেই একটা অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম তারা গঠন করছে। যখন বিশ্ববিদ্যালয় শুধু না, স্কুল কলেজের শিক্ষকরা যখন নির্যাতনের শিকার হচ্ছে, তাদের পক্ষে কেউ দাঁড়াচ্ছে না, তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করছে যে এই সময় আমাদের অ্যাটলিস্ট একমত হয়ে বিবৃতি দেওয়া বা একসঙ্গে সমাবেশ করা। এবং এই শিক্ষকরা, আমি যতটুকু জানতে পেরেছি যে সম্প্রতি তারা প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান করেও তারা এই অবস্থান নিয়েছে। এখন প্রকাশ্যে যদি একটা শিক্ষক সমাজ যদি এই ন্যায় ভিত্তিক সমাজ বা প্রগতিশীল চিন্তা চেতনার জায়গা থেকে দাঁড়িয়ে শিক্ষকদের পক্ষে কথা বলে, এটা তুমি কখনো দোষের কিছু দেখি না। হ্যাঁ, এখানে একটা অভিযোগ উঠেছে একটা পত্রিকার প্রেক্ষিতে, খবরের প্রেক্ষিতে, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের কথা হয়েছে। এখন শেখ হাসিনার সঙ্গে কথা বলা বা না বলা, এটা কি নিষিদ্ধ? বাংলাদেশে কি নিষিদ্ধ আছে? যদি নিষিদ্ধ থাকে, তাহলে তো পৃথিবীর বিভিন্ন আহ, আহ, গণমাধ্যম তো তারা নিয়মিত সাক্ষাৎকার তারা নিচ্ছে, ছাপাচ্ছে, তাই না? তো এটা এটা কখনো একজন ব্যক্তির অপরাধ হতে পারে না। একজন শিক্ষকের পলিটিক্যাল স্ট্যান্ড নেওয়া, যে কোনো নাগরিকের স্ট্যান্ড নেওয়া তার নাগরিক দায়িত্ব। আর বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, শিক্ষক না, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পরিচালনা আইন যেটা আছে, সেখানে স্পষ্ট করে বলা আছে যে কোন প্রেক্ষিতে একজন শিক্ষকের চাকরিচ্যুত করা যায়। তো বিশ্ববিদ্যালয়গুলো যে অভিযোগ তুলেছে, এটা হচ্ছে অনৈতিক এবং একটা অনভিপ্রেত আহ, তদন্ত কমিটি তারা গঠন করছে। আজকে যদি আপনি মনে করেন যে পলিটিক্যাল রাজনীতি এখানে বিশ্ববিদ্যালয়ে করা যাবে না শিক্ষকদের, তাহলে আপনারা যে বন্ধ করেছেন, বন্ধ করেন নাই আপনারা। লাল, মানে নীল, সাদা বিভিন্ন দল আপনারা তো এখনো মানে চালু রেখেছেন। আপনি যদি বন্ধ করেন, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে না, ঠিক আছে, আপনারা পলিটিক্যাল শিক্ষকদের পলিটিক্যাল স্ট্যান্ড আপনারা দেখতে চান না, কিন্তু আপনারা সেটা তো করেন নাই। আজকে যে শিক্ষকরা, যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে কর্তা ব্যক্তিরা এই তদন্ত কমিটি গঠন করছে, আগামীতে আমি তো জানি, মানে ধারণা করতে পারি বা আমরা করতে পারি, আগামীতে তারাই যে এই ধরনের সমস্যা পড়বে না, তা তো কেউ জানে না।
কারণ এই যে প্রতিহিংসা রাজনীতির চর্চা বিশ্ববিদ্যালয়ের রন্ধে রন্ধে ঢুকেছে, সেইটা থামানো জরুরি। এটা অবশ্যই সরকারের উচিত যে উম, নৈতিক একটা অবস্থান অবশ্যই প্রয়োজন বিশ্ববিদ্যালয়গুলো দাঁড়ানো। আজকে যদি তারা যদি মনে করে যে পলিটিক্যালি একজন ব্যক্তিকে হয়রানি করানোর জন্য আমরা এটা করতে পারি, তাহলে এই ধারা আগামীতে অব্যাহত থাকবে, যেটা কখনোই সুখকর নয়। না, যদি রাজনীতি অপরাধ হয়ে থাকে, যেটা আপনি বলছিলেন যে নীল দল সাদা দলে বিভক্ত, এখন আওয়ামী পন্থী যারা তারা নীল দল করে, নীল দলের শিক্ষকরা যদি শেখ হাসিনার কথা বলে, অথবা তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল, আওয়ামী লীগ পন্থী শিক্ষক রাজনীতির সঙ্গে জড়িত ছিল, এই অপরাধে 5 শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাহলে আওয়ামী লীগ এসেও তাহলে সাদা দলের রাজনীতির সঙ্গে সঙ্গে যারা জড়িত, যারা বিএনপি বা জামাতপন্থীর শিক্ষক রাজনীতির সঙ্গে জড়িত, তাদেরকে বহিষ্কার করবে, মানে এই ধারা চলতে থাকবে। এর 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 শেষটা কোথায়? এইটা তো আমি আপনাকে বললাম, যেটা করা হচ্ছে প্রতিহিংসা রাজনৈতিক চর্চা এটা চালু রাখছে। এই প্রতিহিংসা যদি কন্টিনিউ করে, আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আজকে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করছে এবং আগামীতে তারাই এই ধরনের তদন্ত কমিটির মুখোমুখি হবেন এবং বিশ্ববিদ্যালয় একটা লজ্জাজনক পরিস্থিতির শিকার হবেন। কারণ এটা তো বিশ্ববিদ্যালয় আইনে বলে না যে আপনি একজন ব্যক্তির সঙ্গে কথা বলার প্রেক্ষিতে বা আপনার রাজনৈতিক অবস্থানের প্রেক্ষিতে আপনাকে বহিষ্কার করা যাবে, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এটা কি বিশ্ববিদ্যালয় আইনে কোথাও বলা আছে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে ফৌজদারি আইন থাকতে পারে। ফৌজদারি আইন তখনই কার্যকর হবে যদি তার বিরুদ্ধে কেউ অভিযোগ তোলে বা আদালতে সেই মামলা যায়। কিন্তু আদালতের ব্যবস্থা না নিয়ে, আদালতের কোনো সিদ্ধান্ত না আসার প্রেক্ষিতে আপনারা তখন এই যে শিক্ষকদের বিরুদ্ধে আপনারা হয়রানিমূলক ব্যবস্থা নিচ্ছেন, যেটা আমরা বাইরে থেকে আমরা যতটুকু অনুভব করছি, এটা কখনোই আহ, একজন শিক্ষক সুলভ আচরণ হতে পারে না। এটা প্রতিহিংসার রাজনীতির একটা চর্চা হচ্ছে। কি এর কোনো মানে কি বলা যায় এটাকে, মানে এর ইতি টানার কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন কিনা, নাকি এটি আরো বাড়বে? আম, উম, আমি যদি মনে করি যে আমরা 24-এর পরে যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশের, কয়েক হাজার শিক্ষক এই ধরনের মব্যের শিকার হয়েছে, হয়রানির শিকার হয়েছে, সেটা একটা সময় পর্যন্ত হয়েছে। এখন বর্তমান নির্বাচিত সরকার, আমরা আগের অন্তর্বর্তী সরকারে অনেক খারাপ কাজ নিয়ে আমরা সমালোচনা করতে পারি, তারা অনির্বাচিত সরকার, তাদের অনেক কিছু দায়িত্বহীনতার আচরণ ছিল। কিন্তু এখন তো জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার এসেছে। তারা যদি মনে করে যে উদারপন্থী রাজনীতি করা দরকার, উদারপন্থী একটা দেশ গঠনের জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন, তাহলে অবশ্যই সরকারের একটা সুবুদ্ধি উদয় হওয়া উচিত ছিল যে এই যে আহ, যে প্রতিহিংসা, আপনি প্রতিপক্ষের রাজনীতিকে রাজনীতি শিক্ষকদের আপনি হয়রানি করছেন, সেটা বন্ধ যদি না করে, সেটা তারা আগামীতে এটা চর্চা চলতে থাকবে। আমি মনে করি এই পরিস্থিতিতে যে সরকারের যে প্রধান আছেন, তারই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত যে এটা অচিরে এই ধরনের তদন্ত বা এই ধরনের হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ করা উচিত। যতক্ষণ না দেশের প্রতি থ্রেট আসে, একটা সাবেক প্রধানমন্ত্রী তিনি তো আর সন্ত্রাসী উগ্রবাদী সংগঠনের মতো কিছু বলবে না যে তোমরা যে শিক্ষকরা আন্দোলন করে তোমরা এটা করো। আর শিক্ষকদের সেই এমন কোনো শক্তি নাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা তারা ফিরিয়ে আনতে পারে। যদি ফিরিয়ে আনার যদি তাদের বিন্দু পরিমাণ শক্তি বা সামর্থ্য থাকতো, তাহলে আপনি এই গত 2 বছর হচ্ছে আপনি অ্যাটলিস্ট শেখ হাসিনার পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে বিশ্ববিদ্যালয়ে একটা মানববন্ধন করতে পারতো বা একজন দাঁড়াতে পারতো। আমরা কিন্তু সেই ধরনের দৃশ্য দেখি নাই। যদি আমরা পরিস্থিতির একটা চিত্র প্রকাশ করেছি, মানে একটা পরিসংখ্যান তারা দিয়েছে। তো পুলিশের পরিসংখ্যান তো এমনিতে আমরা জানি, অপরাধ যা ঘটে সবই পুলিশের হিসাবের মধ্যে আসে তা নয়। পুলিশ অপেক্ষা করে কবে সেটা একটা মামলা হবে অথবা কেউ একজন আনুষ্ঠানিকভাবে অভিযোগ করবে, তার জন্য ওয়েট করে। অনেক সময় এরকম ক্ষেত্রে মামলা, অপরাধের ঘটনাগুলো পুলিশের কাছে আসেও না, অথবা মামলাও হয় না। তো যেগুলো মামলা হয় সেগুলোর চিত্রটাই বা কেমন? আপনি একটু উদ্বেগই প্রকাশ করছিলেন যে আসলে আপনি কি ধরনের চিত্র দেখছেন এবং এই প্রেক্ষিতে আপনার মন্তব্যগুলো কি, তো যদি ছোট করে বলেন। জি, ধন্যবাদ আপনাকে। গত 2 বছর ধরে বাংলাদেশে
সব থেকে বেশি আলোচনার বিষয় হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনি খেয়াল করছেন, আগে রাস্তায় বিভিন্ন জায়গায় মানুষ খুন হতো, একজন দুজন, আর এখন দেখা যাচ্ছে যে এক একটা পরিবারের সবাইকে হত্যা করা হচ্ছে। রংপুরের ঘটনা, তার আগে কুমিল্লাতে দুটো ঘটনা ঘটেছে, তার আগে গাজীপুরে। পরিবারের যে কয়জন থাকেন সবাইকে মেরে ফেলা। আজকে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা পরিসংখ্যান বের করেছে, তারা প্রতি 3 মাস পর পর একটা রিপোর্ট প্রকাশ করে। সেখানে তারা দেখিয়েছে মে থেকে জুলাই পর্যন্ত 90 দিনে 934 জন হত্যাকাণ্ডের শিকার, অর্থাৎ প্রতিদিন প্রায় 10 জন মানুষ খুন হচ্ছে। এখন এটা কেবল কি উদ্বেগের, নাকি এর ভেতর থেকে যে ত্রুটিগুলো আছে সেটাও আপনাকে অনুসন্ধান করতে হবে। আমি যেটা বললাম যে আমাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটি নিয়ে উদ্বেগ আছে, কারণ এর সাথে কেবল জনজীবনের নিরাপত্তাই না, এর সাথে অর্থনীতি, বিনিয়োগ, অনেকগুলো বিষয়ের সঙ্গে কিন্তু জড়িত। আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে বিনিয়োগের পরিবেশ খারাপ হয়ে যায়। আবার এর উৎসটা খুঁজতে গেলে যেটি আমি দেখি, 5 আগস্টের পরে নতুন যে সরকারটি এলো, তাদের কতগুলো, আগের সরকারের কতগুলো বোঝা তাদের কাঁধে পড়েছিল, এটা অস্বীকার করা যায় না। এবং 15 বছরের একটা শাসনের কারণে সমাজে যে কম্পোজিশনটা সেটা ভেঙে যায়, নানা রকমের প্রতিহিংসা, ব্যক্তিগত দ্বন্দ্ব, গোষ্ঠী দ্বন্দ্ব এগুলো তৈরি হয়, এবং তার একটা পরিসমাপ্তি ঘটানোর চেষ্টা করে, প্রতিশোধের চেষ্টা করে। কিন্তু এটা অনন্তকাল চলতে পারে না। আজকের আইন শৃঙ্খলার এই যে পরিণতি, এর জন্য আমি অন্তর্বর্তী সরকারের কতগুলো পদক্ষেপকেও দায়ী করি। আমাদের যে লুণ্ঠিত যে অস্ত্রগুলো, একটা অস্ত্র কি উদ্ধার করা হয়েছে, উদ্ধারের কোনো চেষ্টা করা হয়েছে? এবং আপনার নিশ্চয়ই মনে আছে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের আগে অনেকটা বেকুবের মতন বলেছিলেন যে লুণ্ঠিত অস্ত্র এগুলো নির্বাচনের কাজে ব্যবহৃত হবে না, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি। তার মানে কি এই যে সরকার জানতেন যে অস্ত্রগুলো কাদের কাছে আছে? দ্বিতীয়ত, আপনি দেখবেন যে তালিকাভুক্ত সন্ত্রাসী যারা, তারা জেলে ছিল সবাই। কিছুদিন আগে নিউ মার্কেটের পেছনে টিটন নামে একজন 2 নাম্বার শীর্ষ সন্ত্রাসী খুন হল। আবার গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় বোমা হামলার সাথে যারা জড়িত, তারাও সবাই জেলে ছিল। এই টিটনও জেলে ছিল, কিন্তু 5 আগস্টের পরে সবাই জেল থেকে মুক্তি পেয়ে গেল। তাহলে এখানে আপনি একমত হবেন যে শাহরিয়ার কবিরের মতন মানুষ হত্যা মামলায় জেলে আছে, অনেক নিরপরাধ মানুষ হত্যা মামলায় জেলে আছে, কিন্তু এই টিটনরা জেল থেকে মুক্তি পেয়ে গেল। আজকেও আমরা যেটা দেখছি, সরকার চেষ্টা করছে এটি বলছে, কিন্তু আমি সরকারের উদ্যোগগুলোর মধ্যে সম্ভবত অনেক ঘাটতি আমি দেখি। এটি রাতারাতি পরিবর্তন সম্ভব না, এটা সত্য, কিন্তু সরকারের বডি ল্যাঙ্গুয়েজ কি বলে যে সরকার এটি নিয়ে উদ্বিগ্ন? সরকারের প্রস্তুতি কি বলে যে সরকার এটি নিয়ে দুশ্চিন্তায় আছে? আপনি চিন্তা করেন, 30 দিন, 90 দিনে একটা দেশে 1000 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, খুন হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এর ভেতর থেকে বোঝা যায়। তবে আচ্ছা, সরকার, আপনি আপনি যে কথাটা বলেন 90 দিন, এই 90 দিন তো আসলে এই বিএনপি সরকারের আমলেরই 90 দিন। একদম গত 90 দিন মানে বিএনপি সরকারের আমলে 90 দিন। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি মানে কিভাবে এটা দেখবেন? আপনি তো নিজের মতো করে দেখেন। আমি 3টা টার্মকে তুলনা করতে চাই, যে ধরেন আপনার বর্তমান সরকারের সময়টা, অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা, অথবা এর আগে যে আওয়ামী লীগের সময়টা। আমি যদি ধরি এটা, তাহলে তুলনামূলক বিচার করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন সময়টা আপনার জন্য বেশি উদ্বেগজনক ছিল বলে মনে হয় আপনার? আওয়ামী লীগ সরকার পুলিশের উপরে ভর করে রাষ্ট্র চালিয়েছে। জি, কাউকে যদি তার চ্যালেঞ্জ মনে হয়েছে, তাকে বাসার থেকে টুস করে এসে ধরে নিয়ে গেছে, কিন্তু Right. রাস্তাঘাটে কোপাকুপি, মারামারি এগুলো হয়নি। এবং মানুষের মধ্যে একটা ভীতি ছিল যে আমাকে রাতের বেলায় তুলে নিয়ে যাবে। অনেকেই ইচ্ছা থাকার পরেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়নি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে ফিলোসফিটা ছিল,
রাস্তাঘাটে মানুষকে পেটানো, এবং 4 জন 5 জন 10 জন এক হলেই যে পেটানো, এবং সেই যে মাৎসন্যায় যেটা ছিল তার ধারাবাহিকতা আমরা এখন দেখছি। বিএনপির নেতাকর্মীদের একটা অংশ আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে সত্য, কিন্তু এখন তার জন্য আইনের মাধ্যমে তার প্রতিকার না করে সে তার শক্তি দিয়ে তার প্রতিকার করতে চাইছে। এবং সরকারের একটা ফিলোসফি হলো আওয়ামী লীগকে জেলে ভরার ভেতর থেকেই সরকার দেখাতে চায় যে এখানে অপরাধীদেরকে ধরা হচ্ছে। আপনার মনে আছে হাসনাত আব্দুল্লাহর উপরে গাজীপুরে হামলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এবং তারা জি। প্রেস কনফারেন্সে বলেছিল যে আমাদের উপরে 12-14 জন মানুষ এসে হামলা করেছে এবং তারা সবাই আওয়ামী লীগের। অথচ ব্লক রেড দিয়ে গাজীপুরে সেই সময় 350 মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। আপনি অভিযোগ করছেন 14-15 জন আর গ্রেপ্তার করছেন 350। এবং সেই সময়ের স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কথা নিশ্চয়ই মনে থাকার কথা, তিনি আওয়ামী লীগের উপরে এতটাই বিরক্ত এবং বিক্ষুব্ধ হয়েছিলেন, তিনি বলেছিলেন যে আগে ধৈর্য আনবা তারপরে মামলা দিবা। একটা দেশের আইন শৃঙ্খলার সর্বোচ্চ ব্যক্তির মুখ থেকে এই কথাটি যখন বের হয় তখন বোঝা যায় যে সেই সরকারটি অথবা ওই ব্যক্তিটি আইনের প্রতি তার কোনো শ্রদ্ধা ছিল না, তার শ্রদ্ধাটা ছিল প্রতিশোধ এবং প্রতিহিংসা। আজকের যে পরিস্থিতি, এর দায় বিএনপির আছে। আপনি আমার সাথে একমত হবেন যে বিএনপি, আপনি সরকারটাকে দেখছেন কিন্তু দল হিসাবে কি বিএনপিকে কোথাও দেখছেন? মাঝে মধ্যে জিয়াউর রহমান খালেদা জিয়ার কবরে ফুল দেওয়া ছাড়া আপনি বাংলাদেশে আর কোথায় বিএনপির পলিটিক্যাল অ্যাক্টিভিটি দেখেন? নয়াপল্টন থেকে আসার সময় আমার চোখে বিএনপি পড়ে, আর কোথাও পড়ে না। একটা গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট যদি হয় তাহলে প্যারালালি তাকে তার দল, তার সংগঠনের রাজনীতিকেও চালু রাখতে হয়। তা না হলে দলের এই যে অলস কর্মীরা, তারা কোথায় যাবে? তারা নানা রকমের অপরাধের মধ্যে জড়িয়ে গেছে। পুলিশকে এখন পর্যন্ত আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ব্যবহার করেছে। আপনি এখন পুলিশের মধ্যে, আমি যেটা দেখি, সে কত বিএনপি তার মনের মধ্যে কিভাবে গেঁথেছিল গত 15 বছরে, সেটি প্রমাণ করার জন্য তার যে প্রাণান্তকর চেষ্টা, এটা আমি দেখি। পুলিশের কর্মকর্তারা এটা প্রমাণ করার চেষ্টা করেন যে ফ্যাসিস্টদের কারণে আমি বিএনপি কি প্রমাণ করতে পারি নাই, আজকে সুযোগ এসেছে আমি বিএনপির পরিচয় দেওয়ার জন্য। এটি প্রমাণ করার কাজটাই হচ্ছে তাদের কাছে মুখ্য মনে হচ্ছে একটা বড় অংশের কাছে। আচ্ছা, একটা বিষয় বলেন যে আমি যদি ধরি যে একটা সরকার 6 মাসের তো যাওয়ার পর তারা কিছু চেঞ্জ করলো, কিছু নতুন লোককে নিল, কাউকে বাদ দিল না অবশ্য। তো আমি যদি সাফল্য ব্যর্থতার একটা হিসেব হবে এমনটা আমি অন্তত ব্যক্তিগতভাবে আশা করেছিলাম, যে বলবেন যে অমুক মন্ত্রণালয় অথবা অমুক মন্ত্রী মিজারেবলি ফেল করেছেন, এরকম বলবেন। তো আমি আপনার কাছে এমনি, যদিও আমাদের মূল্যায়নের কোনো অর্থ হয় না, আমাদের মূল্যায়ন কোনো ভূমিকাও নাই, তবু আমার মনের শান্তির জন্য জানতে চাই আপনার কাছে যে আমরা যদি ধরি গত 6 মাসে সবচেয়ে ব্যর্থ মন্ত্রী কে কে, আমি যদি 3 জনের তালিকা করি, সেই 3 জনের তালিকায় কি সালাউদ্দিন সাহেব থাকবেন? যে রেসপন্সিবিলিটি, সেটা যদি আপনি সামনে রেখে তার পারফরমেন্স বিবেচনা করেন তাহলে সালাউদ্দিন সাহেব সেখানে থাকবেন। আমি বলে রাখি, আমি সালাউদ্দিন সাহেবকে রেসপেক্ট করি, অনার করি, কারণ তিনি গত 1.5-2 বছরে বাংলাদেশে একটা স্রোতকে তিনি রুখে দিয়েছেন। বাংলাদেশের একটা রাজনৈতিক গোষ্ঠী 72-এর সংবিধানকে এক ধরনের প্রোপাগান্ডার মধ্য দিয়ে সেটাকে ব্যর্থ করে একটা নতুন সংবিধান চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করেছে, সালাউদ্দিন সাহেব যুক্তি তথ্য দিয়ে সেটিকে ব্যর্থ করে দিয়েছেন। এই কারণে তাকে আমি রেসপেক্ট করি। কিন্তু মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে তার মনোযোগের এক ধরনের দুর্বলতা আছে, যথাযথ মনোযোগ সেখানে যাচ্ছে না। এবং কোনো কোনো ক্ষেত্রে আমি ওই যেটা বললাম, পুলিশের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা, বেটার পোস্টিং এর জন্য এক ধরনের প্রতিযোগিতা, এবং
পুলিশের মধ্যে অর্থের বিনিময়ে পোস্টিং এর যে ধারাটা, সেটাও কিন্তু এখনো বন্ধ হয়নি। বিএনপির স্থানীয় নেতারা পুলিশের উপরে প্রভাব বিস্তার করছে এবং পুলিশ কোথাও কোথাও এই কাজে ব্যস্ত থাকছে। মোহাম্মদপুরের একজন পুলিশ কমিশনার, পুলিশ কর্মকর্তা কয়েক মাস আগে বলেছিলেন যে আমি এখানে অপরাধ কমানোর জন্য যাদের সহযোগিতা চাই, তারপরে যে অপরাধীকে আমি ধরে নিয়ে আসি, ইনভেস্টিগেশনের এক পর্যায়ে তার মদতদাতা হিসাবে ওই লোকের কথাই বলেন যার কাছে আমি সহযোগিতা চেয়েছিলাম। তার অর্থ যে সরকার তার দলকে এখনো প্রস্তুত করতে পারেনি যে সরকারের আইন শৃঙ্খলা ইস্যুতে তার পাশে দাঁড়ানোর জন্য। এই কাজটা রাজনৈতিকভাবে এক ধরনের ব্যর্থতা। জি, আমরা এই সময় দেখলাম যে এই মন্ত্রিসভা পরিবর্তনের ক্ষেত্রে একটা মানে একজন নতুন মন্ত্রী নিয়োগ করা হলো। একজন উপদেষ্টা, একটি পররাষ্ট্র উপদেষ্টা ছিল, ওনাকে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিয়োগ করা হলো এবং মন্ত্রী হিসেবে নিয়োগের পরপরই তার নাগরিকত্ব নিয়ে একটি বিতর্ক তৈরি হলো এবং প্রশ্ন করা হলো যে উনি যে ব্রিটিশ নাগরিক ছিলেন, সেই ব্রিটিশ নাগরিকত্ব উনি ত্যাগ করেছেন কিনা। তো এই প্রশ্নের জবাব দিতে যে ওনার মাঝখান থেকে ওনার আচরণে আমরা এক ধরনের ঔদ্ধত্য অথবা এক ধরনের আমার কাছে এটাকে বিকৃতি মনে হয়, এক ধরনের আচরণ দেখলাম। তো এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে আসলে মূল্যায়ন করবেন? প্রথমত, আমাদের সংবিধানে কতগুলো ক্লজ আমরা রেখে দিয়েছি যেগুলো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকটা অকার্যকর। আপনি একজন এমপি নির্বাচন যারা করেন তাদের হলফনামা দিতে হয় এবং নির্বাচনের পরে তার আয় ব্যয়ের হিসাবটা দিতে হয়। আমি নিজে 2018 সালে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। আমার অভিজ্ঞতাটা হচ্ছে যারা নির্বাচনে প্রার্থী হন তাদের প্রথম, বিশেষ করে বড় দলগুলোর প্রথম মিথ্যা কথাটা শুরু হয় তার নির্বাচনী ব্যয়ের ভেতর থেকে। এবারের নির্বাচনেও একজন ভোটারের পেছনে 10 টাকা বরাদ্দ, এটি ইলেকশন কমিশন তার আচরণ বিধির মধ্যে তুলে দিয়েছে, অথচ 10 টাকা কেউ খরচ করে না। সুতরাং এই ধরনের এটা নির্বাচন কমিশনও জানে, এক। দ্বিতীয়ত, আমাদের পলিটিশিয়ানদের, প্রভাবশালী পলিটিশিয়ানদের একটা বড় অংশ বিদেশে বসবাস করেন, সেখানের নাগরিকত্ব নেন। সুতরাং তার পাসপোর্টটা লাল না সাদা, সবুজ না হলুদ, এই যে প্রশ্নটা, ক্রমশই এটি কিন্তু এক ধরনের মশকরার বিষয়ে পরিণত হচ্ছে। এটা আওয়ামী লীগের সময় বলেন, তার আগের সময় বলেন, আমাদের পলিটিশিয়ানদের একটা বিরাট অংশ তারা বিদেশের নাগরিকত্ব গ্রহণ করে, কখনো কখনো আমাদের কাছে জানায়, কখনো তথ্য গোপন করে। সুতরাং এই বিষয়টি আমরা কতদিন ওন করব এটা আলোচনায় আসা উচিত, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটি আপনি বাতিল না করছেন বিধানটা বা পরিবর্তন না করছেন, ততক্ষণ এই বিষয়গুলো আলোচনায় থাকবে। আপনার যার কথা বলেছেন রাজ কপালী, আমি 5 আগস্টের আগ পর্যন্ত খুব একটা এই ভদ্রলোককে দেখিনি। মাঝে মধ্যে নাম শুনতাম, তিনি বিদেশে থাকতেন এবং তিনি আসলেন, নির্বাচন করলেন, মন্ত্রী হলেন, এর আগে উপদেষ্টা থাকলেন। অথচ এখানে বিএনপির আপনি প্রচুর নেতার নাম বলতে পারবেন যারা 15 বছর বহু পরিস্থিতি মোকাবেলা করেছে, দমন পীড়ন মোকাবেলা করেছে। তাদের ভাগ্য খুলে নেই, হুমায়ুন সাহেবের ভাগ্য খুলেছে। কিন্তু গতকালকে তিনি যেভাবে কথা বলেছেন, একজন মন্ত্রীর কাছ থেকে যে ধরনের সহনশীলতা প্রত্যাশা করে একজন গণমাধ্যম কর্মী, তার বিন্দুমাত্র তার মধ্যে ছিল না এবং তার মনের মধ্যে এক ধরনের ঘৃণা, এটি তিনি গোপন রাখতে পারেননি। এবং আমার ধারণা তার উত্তর দেওয়ার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং যে শব্দচয়ন, তাতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগটি আমার কাছে সত্য মনে হয়েছে। কারণ তা না হলে তিনি এইভাবে রিয়াকশনটা করেন না, তিনি স্বাভাবিকভাবে উত্তর দিতে পারতেন। একই সাথে এটাও আপনাকে আমি মনে করিয়ে দিই, যে পত্রিকার সাংবাদিক সম্ভবত রিপোর্টের ভিত্তিতে তিনি এই প্রতিক্রিয়া, প্রশ্ন এবং প্রতিক্রিয়াটি জানিয়েছেন, প্রথম আলো। আমি প্রথম আলোর কাছেও একটি প্রশ্ন করতে চাই যে এর আগে
ডক্টর ইউনূসের পুরো সরকারটাই তো ছিল বিদেশি নাগরিকদের। জি তাদের পোলের যে অন্যতম বুদ্ধিজীবী আলী রিয়াজকে তো আমরা প্রথম আলো পোলের বুদ্ধিজীবী হিসাবে চিনি। প্রথম আলো কখনো কি আলী রিয়াজ সাহেবকে জিজ্ঞেস করেছিল যে বিদেশি নাগরিক হওয়ার পরেও আপনি একটা দেশের সংবিধান লেখার দায়িত্ব কেন নিলেন? কখনো কি প্রশ্ন করেছিল যে বিদেশি নাগরিক হওয়ার পরেও আপনি কেন এই ধরনের একটা গুরুত্বপূর্ণ কাজে নিজেকে যুক্ত করলেন? এই যে আমাদের বিডার যে দায়িত্বে নিয়ে এসেছেন আশিক চৌধুরী, একজন প্রতিমন্ত্রীর মর্যাদা, গত জি 1 বছরে এই ভদ্রলোকের আমরা যে পেলে পুষে বড় করছি তার আউটপুটটা কি? এই প্রশ্নটা আমি করতে চাই। একই সাথে তিনিও তো বিদেশের নাগরিক। এই প্রশ্নটি কখনো উঠেছে যে আশিক চৌধুরীর এই ধরনের একটা সেন্সিটিভ জায়গায়, স্পর্শকাতর জায়গায় আমি কেন একজন বিদেশি নাগরিককে দিয়ে রাখবো? তার অর্থ হলো আমি পলিটিশিয়ানদের মধ্যে সহনশীলতা ফেরত আসেনি, তাদের মধ্যে সহনশীলতা যেমনি দেখছি না, একই সঙ্গে এই বিষয়গুলো যারা পাবলিকের সামনে ফোকাস করে তাদেরও এক একজনের এক এক ধরনের ইন্টেনশন কাজ করে। এক্ষেত্রে প্রথম আলোর কাছে আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা সামনে আনার পেছনে প্রথম আলোর বিশেষ একটা ইন্টেনশন আছে। জি আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাই আমি। এটা এই আলোচনাটা এটাই শেষ প্রশ্ন বেসিক্যালি। এটা হলো, দেখুন, এই সরকারের 6 মাস হয়েছে। 6 মাসের তাদের সাফল্য ব্যর্থতা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে, এক্সপার্টরা আলোচনা করছেন। আপনি হয়তো নিশ্চয়ই এর মধ্যে আপনাকে কেউ কেউ এই প্রশ্ন করেছে যে কেমন আপনি সাফল্য ব্যর্থতা কেমন দেখছেন। আমি সে আলোচনায় যাচ্ছি না। আমি জানি আপনি নিজে দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত, আপনি সাধারণ মানুষের সঙ্গে আপনার একটা সম্পর্ক আছে, আপনি মানুষের সঙ্গে কথা বলেন, যতটুকু আমি বুঝি। আপনি তো বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ আপনার হয়, সাধারণ মানুষের সঙ্গে হয়, বিভিন্ন পেশার লোকের সঙ্গে হয়, এমনকি আপনার বাসায় আপনার মানে মা বোনের সঙ্গে আপনার কথা হয়, আপনার স্ত্রীর সঙ্গে আপনার কথা হয়। তো এই যে মাস পিপল যারা আছে তাদের এই সরকারের প্রতি মানে অনুভূতিটা কেমন? তারা কি এই সরকারের উপর খুব আশাবাদী হচ্ছে, নাকি হতাশ হচ্ছে, নাকি আরো সময় দিতে চাচ্ছে? আপনি কি দেখছেন সাধারণ মানুষের মধ্যে? প্রথম জায়গাটা একেবারেই সাদামাটা ভাবে বলতে গেলে সরকারের মধ্যে কয়েকটা পার্টকে আলাদা আলাদা ভাবে মানুষ দেখছে। প্রধানমন্ত্রীর কথা বলেন, তিনি কতগুলো জায়গা সংস্কৃতির পরিবর্তন, আচরণের পরিবর্তনের চেষ্টা করছেন, এই বিষয়টা মানুষ দেখছে এবং কোনো কোনো জায়গায় অ্যাপ্রিসিয়েট করছে। আবার একটা জায়গায় প্রশ্নও করছে যে যেহেতু প্রধানমন্ত্রীর অধীনের সরকার, তাহলে তাদের যে মন্ত্রীরা নানা বিতর্কে জড়াচ্ছে তাদেরকে তিনি থামাতে পারছেন না কেন, অথবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন, এই প্রশ্নটা আছে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে মানুষের বিএনপির কাছে প্রত্যাশাটা ছিল কেবলমাত্র হেলথ কার্ড এবং ফ্যামিলি কার্ড না, একটা স্থিতিশীল সরকার। কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না, এবং বিএনপি কোনো কোনো জায়গায় জামাত এনসিপির মতাদর্শ দ্বারা পরিচালিত হচ্ছে। বিএনপিকে শুধুমাত্র বিএনপির কর্মীরা ভোট দেয়নি। আপনি যাদের কথা বললেন সাধারণ মানুষ জীবনে কখনো বিএনপিকে ভোট দেয়নি, তারাও কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে। তাদের যে প্রত্যাশা যে এখানে প্রশাসনের ক্ষেত্রে মোটামুটি দল নিরপেক্ষ হয়তো হবে না, কিন্তু যোগ্য মানুষদেরকে এখানে পদায়ন করা হবে। কিন্তু আমরা যেটা দেখছি, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিএনপির স্থায়ী কমিটিতে যারা নিয়োগ পেয়েছেন সম্প্রতি তাদেরকে চিঠি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। মানুষ এটি আশা করেনি বিএনপির কাছে। আবার একটা ইনক্লুসিভ সোসাইটি গড়ে তোলার জন্য বিএনপির যে চেষ্টাটার কথা ছিল, অঙ্গীকার, সেই অঙ্গীকারের ব্যত্যয় আছে। বিএনপিকে যে আদিবাসীরা ভোট দিয়েছে, আপনি হঠাৎ করে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে বললেন এখানে আদিবাসী টাদিবাসী কিছু নেই। এটা কোন ফিলোসফি থেকে, কোন সিদ্ধান্ত থেকে তিনি বললেন? তার অর্থ হচ্ছে মানুষকে বিভাজন করা হচ্ছে। আপনি তৌহিদি জনতা যাচ্ছে, তার দাবি মেনে নিচ্ছে,
মানুষ এই তৌহিদি জনতাকে দেখতে চায়নি বলে বিএনপিকে ভোট দিয়েছে। এমনকি যারা মেলা চেয়েছে, সঙ্গীত চেয়েছে, নারী তার কর্মস্থলে যাবে এটা চেয়েছে, মানুষ ধর্ম পালন করবে এটা চেয়েছে, এমনকি কোনো মানুষকে জঙ্গি আখ্যা দিয়ে যাকে তাকে জেলে বন্দি করা হবে না